পাখিদের কলরবে মুখরিত কুসুমপুর জেলার ঝাড়িয়া নামক এক গ্রাম। গ্রামের এক প্রান্ত ঘন সবুজ পাহাড়ে ঘেরা, যা গ্রামের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। সেই গ্রামে বাস করত এক ভ্যান চালক, যার নাম ছিল লোকমান। সে ছিল অত্যন্ত সৎ, পরিশ্রমী ও নির্ভীক মানুষ। সারাদিন ভ্যান চালিয়ে রাতের বেলা বাড়ি ফিরে সে তার স্ত্রী নিহার আর ছোট্ট ছেলেকে নিয়ে বেশ সুখী জীবনযাপন করত তারা। বউ, আজ কেন জানি শরীরটা ম্যাজ ম্যাজ করছে। ভ্যান নিয়ে বেরোতে একদমই মন করছে না গো। এদিকে ছেলেটার অসুখ যে সারছেই না। হ্যাঁ গো, বাবুর যে ওষুধ লাগবে সে খেয়াল আছে তোমার? তুমি যদি কাজে না যাও তাহলে টাকা আসবে কোথা থেকে শুনি? ওষুধগুলো তো আনতে হবে নাকি? অনেক বেলা হয়ে গেছে, এবার তো বেরো। আচ্ছা, যাচ্ছি তাহলে আমি। তুমি সাবধানে থেকো। আর শোনো, আমার ফিরতে রাত হতে পারে। আমার দেরি হলে তুমি দরজা লাগিয়ে শুয়ে পড়ো। জীবনটা এই ভ্যানের চাকার মতো, ঘুরছে তো ঘুরছেই, কোনো কুল কিনারাই পাচ্ছি না। এই যে ভাই, তারাগড়ে যাবেন? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, কোনো গাড়ি পাচ্ছি না। ওই দিকটায় কেউ যেতেই রাজি হচ্ছে না। তা আপনি যাবেন নাকি? তারাগড়? সে কি ভাই, অনেক দূরের পথ যে। পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে যাবে। আজ আমার অনেক তাড়া আছে ভাই, আপনি অন্য গাড়ি দেখুন। আরে, এ তো আচ্ছা মুশকিলে পড়া গেল। কোনো গাড়ি ওদিকে যেতে রাজি হচ্ছে না। চলেন ভাই, ভাড়া আপনি যা চান তাই দেব। আচ্ছা, এত করে যখন বলছেন, কি আর করার, গাড়িতে উঠে বসুন। ফিরতে আর কি রাত হবে আমার। আসুন মশাই। তা আপনি কি করেন মশাই? এখানে কি করতে এসেছেন? চাকরির ছুটিতে বাড়ি ফিরছিলাম। এখানে বাস স্টপে ভুল করে নেমে মহা মুশকিলে পড়েছিলাম। আর কোনো গাড়িও পাচ্ছিলাম না। এখান থেকে তারাগড় অনেকটা দূরের পথ, তার ওপর বেলা হয়ে গেছে, তাই কেউ যেতে চায়নি। ওই শুনশান পথে রাতের বেলা একা কেই বা ফিরতে চায়? তারাগড়ে যেতে পেরোতে হয় এক গভীর জঙ্গল। জঙ্গলের পাশেই শতাব্দী পুরনো কবরস্থান। নদীর ঘা ঘেঁষে রাস্তাটি গিয়ে পৌঁছেছে তারাগড়ে। এই দুপুরবেলাতেও রাস্তায় কোনো জনমানবের চিহ্ন পর্যন্ত নেই। রাস্তাটি একদম শুনশান, নিঝুম। লোকমান আপন মনে ভ্যান চালাচ্ছে আর গুনগুন করে গান গাইছে। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া। প্রায় ঘন্টা তিনেক পরে লোকমান যাত্রী নিয়ে তারাগড়ে পৌঁছয়। সেখানে যেতে যেতে বিকেল ঘনিয়ে এলো। পশ্চিমা আকাশে সূর্য প্রায় ডুবো ডুবো। ভাই, আপনার ভাড়াটা নিন। তা ভায়া, আপনার তো ফিরতে অনেক রাত হয়ে যাবে। রাস্তাটাও খুব একটা ভালো না। আজকের রাতটা বরং আপনি আমার বাসায় থেকে যান। ভোরবেলাতে বেরিয়ে পড়বেন ক্ষণ। আগে না মশাই, থাকা যাবে না। পোলাডার অসুখ করেছে, বউটা চিন্তা করবে বাড়ি না ফিরলে। যত রাতই হোক ওষুধ নিয়ে বাড়ি ফিরতেই হবে। আমি যেতে পারবো মশাই, কোনো সমস্যা নাই। আপনার এই সাহায্যের জন্য আমি কখনো ভুলব না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সাবধানে ফিরবেন ভাই। মাগরিবের আজান পড়ে গেল। এখনই ঘুটঘুটে অন্ধকার। হারিকেনের আলোতেও সব অস্পষ্ট। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরতে হবে। আর ভাবছি, দেরি হয়ে গেলে বাবুর ওষুধ কিনা হবে না। গ্রামে তো এশার নামাজের পর সব দোকানপাট বন্ধ করে দেয়। আজ ঘোর অমাবস্যা, আলোর ছিটে ফোঁটাও নেই কোথাও। ভ্যান থামিয়ে নদীর ঘাটে গিয়ে হাত মুখ ধুয়ে নেয় লোকমান। হঠাৎ করেই তার নাকে একটা অদ্ভুত মিষ্টি গন্ধ ভেসে আসে। মাতাল করা সে গন্ধ। লোকমান যেই পিছনে ঘুরে, সেই দেখতে পায় অল্প দূরে এক নারী, একটা অবয়ব দাঁড়িয়ে আছে। ঘন কালো মাথার চুল, টানা টানা দুটো চোখ, দুধে আলতা গায়ের রং। পরনে সাদা ধবধবে শাড়িতে এই ঘুটঘুটে অন্ধকারেও যেন এক পশলা আলোর ঝলক। লোকমান বিভোর হয়ে তাকিয়ে থাকে। মেয়েটির কথায় লোকমানের হুঁশ ফিরে। দাদা, আপনি কি আমার সামনের গ্রামে নামিয়ে দিতে পারবেন? এ কজ পাড়াগা, কোনো যানবাহন পর্যন্ত নেই। আপনি এত রাতে এখানে? আসুন না। তা আপনি কার বাড়িতে যাবেন? জি, আমি করিম শেঠের বাড়িতে যাব।
ওখানে আমার এক আত্মীয় থাকে। এই রাত্রিবেলা আপনার কাউকে সঙ্গে করে নিয়ে আসা উচিত ছিল। গ্রামটা তো অনেক দূরে, একা একটা মেয়ে মানুষ পথে বিপদ হতে পারত, তার ওপর জঙ্গলের রাস্তা। আমার আবার বিপদ? আপনি সামনে তাকিয়ে চুপচাপ গাড়ি চালান। চুপচাপ ভ্যান চালাচ্ছে লোকমান। কিছুটা যেতেই একটা অদ্ভুত আওয়াজ আসলো, তবু সে ভয়টা কাউকে না বুঝিয়ে চুপচাপ ভ্যান চালিয়ে যাচ্ছে। রাত ছিল ঘন অন্ধকার, হিমশীতল বাতাস আর নিস্তব্ধতা সবকিছুই আরো ভারী করে তুলছিল। লোকমান নিঃশব্দে ভ্যান চালিয়ে এগিয়ে যাচ্ছিল। তার পায়ের তলার রাস্তা প্রায় অদৃশ্য, শুধু হারিকেনের নিভু নিভু আলোয় সামান্য দিক বোঝা যাচ্ছে। হঠাৎ মেয়েটি চাপা স্বরে বলে উঠল, আমাকে এখানে নামিয়ে দিন। এখানে? এই জায়গাটা তো কবরস্থানের একদম কাছে, এখানে নামাটা ঠিক হবে না। চলুন আর একটু সামনে গিয়ে থামছি। যা বলছি করুন, এক্ষুনি থামান এখানে। এ কি এ কি 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 হলো? কি অলক্ষণে কাণ্ড! ভ্যানের চাকা তো ঠিকই ছিল, কি হলো হঠাৎ? আবারও সেই অদ্ভুত গন্ধটা কোথা থেকে আসছে? কিসের আওয়াজ আসছে? তোর সাহস কি করে হয় আমার কাজে ব্যাঘাত ঘটানোর, আমার আদেশ অমান্য করার? ছায়া মূর্তিটি হঠাৎই আমার দিকে আসতে থাকে, আমি দৌড়াতে গিয়ে খেয়াল করলাম আমি নড়তে পারছি না, শরীর অসাড় হয়ে আসছে। আমি বিকট এক চিৎকার দিয়ে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যাই। পাশের গ্রামের এক লোক লোকমানকে কবরস্থানের পাশে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়ি নিয়ে আসে। সময় পার হতে থাকে। বেশ কয়েকদিন পরে, তোমার কি হয়েছে বলো তো? সেদিন থেকেই দেখছি তোমার যেন কি হয়েছে। ঠিকমতো কথা বলছো না, কাজে যাচ্ছ না, শরীরটাও কেমন খারাপ হয়ে গেছে দেখেছো? আমি ঠিক আছি, তুমি যাও তো। ঠিক আছো? তুমি বললেই হলো? তোমার মুখের দিকেই তাকানো যাচ্ছে না, কেমন ফ্যাকাশে হয়ে গেছে, চোখের নিচে কালো দাগ। সত্যি করে বলো, বলো কি হয়েছে তোমার? সেদিন রাত্রিবেলা আমি কবরস্থানের পাশ হয়ে ফিরছিলাম। চারপাশ অন্ধকার ছিল, বাতাসও ছিল ভারী। আমার গাড়িটি চলা বন্ধ হয়ে যায় হুট করে। হঠাৎই একটা অদ্ভুত আওয়াজ শুনে পেছনে তাকাই, আর দেখি ভয়ঙ্কর এক ছায়ামূর্তি আমার দিকে এগিয়ে এলো। তারপর আমার আর কিছু মনে নেই। বুঝেছি আমি, এটা কোনো সাধারণ অসুস্থতা নয়। তুমি এখানেই বসো, আমি এক্ষুনি আসছি। লোকমানের স্ত্রী মসজিদে এক হুজুরের সাথে দেখা করে সব ঘটনা বলেন। হুজুর সব শুনে বুঝতে বাকি রইল না তার উপর জিনের আসর পড়েছে। আল্লাহর রহমতে আমি তাকে জিনের কবল থেকে মুক্ত করতে পারি। চলুন দেখি। বাঁচতে চাইলে চলে যা এখান থেকে, চলে যা বলছি, আমাকে বিরক্ত করিস না। কে তুই? এই লোক তোর কি ক্ষতি করেছে? কেন এর শরীরকে কষ্ট দিচ্ছিস? ও আমার কাজের ব্যাঘাত ঘটিয়েছে। আমি ঘাটে বসেছিলাম, ও আমার ওপরে পা রেখেছে। আমার কাজে ব্যাঘাত ঘটানোর শাস্তি ওকে পেতেই হবে। তুই জানিস এটা তোর জায়গা নয়, আর এই লোক তোকে দেখতেই পায়নি। তুই তাকে অন্যায়ভাবে কষ্ট দিচ্ছিস। ইচ্ছাকৃত কিছুই করেনি এই লোক। তুই এখনই এই শরীর ত্যাগ কর। না, ছাড়ব না, এর প্রতিশোধ আমি নেবই, ছাড়ব না। আল্লাহর হুকুমে তোর ওপর ক্ষমতা প্রয়োগ করতে পারি। আমি তোকে ন্যায্য বিচার দেওয়ার শেষ সুযোগ দিচ্ছি। তুই স্বেচ্ছায় এই শরীর ত্যাগ কর, আর ফিরে আসবি না। তার বদলে তুই যা চাস তাই পেয়ে যাবি। আগামী আমাবস্যার রাতে নদীর ঘাটে রাস্তায় লাল কাপড় বেঁধে একটি ছাগল আর এই ঘরের কিছু অন্ন দিয়ে আসবি, তবেই আমি এই শরীরের দখল দায়িত্ব ছাড়ব।
আপনার স্বামী এখন মুক্ত। জিনটি যা চেয়েছে তা পূরণ করতে হবে, তা না হলে সে আবার ফিরে আসবে। তবে রাতের বেলাতে সাবধানে চলাফেরা করতে বলবেন। আমি তাহলে এখন উঠি। অমাবস্যার রাতে লোকমানের স্ত্রী একটি ছাগল ও কিছু অন্ন নদীর ঘাটে রেখে আসে। তারপর থেকে লোকমান ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসে। সেই ভয়াবহ রাতের কথা সে কোনোদিন ভুলবে না। অনেক সময় মানুষ এই বিষয়গুলোর জন্য অনেক কিছু মানত করে, তবে আসলে কি সেই মানতের জন্য এগুলো সমাধান হয়, নাকি এটা নিতান্তই কাকতালীয়? ভাবনার বিষয়।